শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানো হচ্ছে, মির্জা ফখরুল। দেশে কোনো জঙ্গি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলিতে হত্যা। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি। টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে 51। 3 মাস পর বাংলাদেশের লাশ ফেরত দিল বিএসএফ। লালমনিরহাটে থানায় হামলা করে ছিনিয়ে নেয়া আসামিসহ গ্রেফতার 5। পাকিস্তান ছাড়ল মাইক্রোসফট। কাতারে হামাস ও ইসরায়েলের বৈঠকের প্রস্তুতি। আইএমএফ সংস্কারের ঐতিহাসিক ঘোষণা দিল ব্রিক্স জোট। এবারে বিস্তারিত। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভুল ব্যাখ্যা করে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না। রোববার 6 জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময় এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে দল। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনা যখন অব্যাহত রয়েছে তখন নিত্য নতুন এমন প্রস্তাব আসছে যেটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে। জনগণকে সংযুক্ত না করে বড় কোনো পরিবর্তনের সুযোগ কারো আছে কিনা, এ সময় সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল। র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনের কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতে আমরা সম্মতি জানিয়েছি। বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থা নেই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলেও জানান তিনি। রোববার 6 জুলাই সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে এসে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের যে কোনো জঙ্গি নেই এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস রিলিজও দিয়েছে। মালয়েশিয়া থেকে 3 জন যারা এসেছে তাদের মেইনলি ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। পুলিশের চিফ যেটা বলেছে ওই 5 জনের ফেরেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। তিনি বলেন, বাংলাদেশে এদের মালয়েশিয়ায় গ্রেফতারকৃতদের কোনো সম্পৃক্ততা নেই। মালয়েশিয়ার আইজিপি বলেছেন, গ্রেফতারকৃত বাংলাদেশের আইএস এর জন্য অর্থ সংগ্রহ করে এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানকার আইজিপি কি বলেছেন সেটা আমি জানি না। গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রোববার 6 জুলাই দুপুর 12টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। নিহত সেলিমের ফুফাতো ভাই মোহাম্মদ রিদওয়ান বলেন, চাচির নামাজে জানাজা শেষে ঈশান ভট্টের হাট এলাকায় মোটরসাইকেলে করে ওষুধ কিনতে গিয়েছিল। মোটরসাইকেলে তার স্ত্রী ফেরদৌস আক্তার সহ এক মেয়ে ছিল। এমন অবস্থায় সিএনজি চালিত অটোরিকশায় এসে বোরকা পরা 2 যুবক সহ 4-5 জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায় লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। সেলিম যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার 5 জুলাই তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ রোববার 6 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। দেশটির স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন। প্রসঙ্গত, গত 13 জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ করার পর অজ্ঞাত স্থান থেকে রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।
অঙ্গরাজ্যের স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে হঠাৎ বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এপি জানিয়েছেন, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার স্যান অ্যান্টনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াদালুপ নদীর পানি প্রায় 9 মিটার বেড়ে যায়। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারেই ছিল। ওই ক্যাম্পে 750 শিশু অবস্থান করছিল। বন্যায় যারা মারা গেছেন তাদের মধ্যে 15 জনই শিশু। উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য 1000-এরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। কিছু মানুষকে গাছ থেকে উদ্ধার করা হয়েছে। সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও এসেছে। ঝিনাইদহের মহেশপুরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিমের লাশ 3 মাস পর পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। নিহত ওয়াসিম উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। গত 3 মাস আগে জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত বিএসএফ এর গুলিতে নিহত ওয়াসিমের লাশ শনিবার 5 জুলাই দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবির হাতে হস্তান্তর করেছে বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাই হওয়া বেলাল হোসেন সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ। গ্রেফতারকৃত বাকিরা হলেন জুলফিকর আলী, খায়রুল ইসলাম, মিজানুর রহমান ও লাজো। ওসি সাদ আহমেদ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে আটক করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের 1 মাসের সাজাপ্রাপ্ত ছিলেন এবং থানা চত্বরে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী কর্মী সংকোচনের কারণে ইসলামাবাদের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা। 25 বছর ধরে কাজ করার পর মার্কিন টেক জায়ান্টের কার্যক্রম দৃশ্যত বন্ধ হয়ে গেল। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট। পাকিস্তানের অন্যতম প্রধান সংবাদপত্র ডন এর একটি প্রতিবেদন অনুসারে পাকিস্তানের সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। বর্তমানে শুধুমাত্র 5 জন কর্মী এবং একটি মাত্র কার্যালয় খোলা রেখেছে ওই মার্কিন টেক জায়ান্ট। মাইক্রোসফটের পাকিস্তান ত্যাগের খবর প্রথমবার প্রকাশ্যে আনেন মার্কিন টেক জায়ান্ট সংস্থার পাকিস্তানের সাবেক কান্ট্রি হেড জাওয়াদ রেহমান। লিঙ্কডইনের একটি পোস্টে জাওয়াদ জানিয়েছেন, দীর্ঘ কয়েক দশকের যাত্রার সমাপ্তি ঘটল 2025 সালে। 2000 সালের 7 মার্চ পাকিস্তানের বাণিজ্যের সূচনা করে মাইক্রোসফট। দীর্ঘ 25 বছর ধরে দেশটির ডিজিটাল উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সংস্থাটি। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অফিসে তালা ঝোলালো এই বহুজাতিক সংস্থা। আকস্মিক এই সিদ্ধান্তে কাজ হারাতে বসেছে কয়েকশো কর্মী। গাজা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে পরিবর্তন আনার যে দাবি জানিয়েছেন হামাস, তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের প্রতিনিধি দল পাঠিয়েছে তেল আবিব। এর আগে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টির দাবি জানায় হামাস। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও 74 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয় আশার আলো দেখছেন গাজার ফিলিস্তিনিরা। তাদের আশা, যুদ্ধবিরতি নিয়ে এবার সত্যি বলছেন ট্রাম্প। ব্রিক্স জোটভুক্ত উন্নয়নশীল দেশগুলোর অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সংস্কারের পক্ষে একক ও ঐক্যবদ্ধ প্রস্তাব দিচ্ছেন। শনিবার 5 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত বৈঠকের পর এই যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়। অর্থমন্ত্রীদের এ প্রস্তাব ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য IMF পর্যালোচনা বৈঠকে উপস্থাপন করা হবে, যেখানে কোটার নিয়ম কানুন, সদস্য দেশগুলোর অবদান এবং ভোটাধিকার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, কোটার পুনর্বিন্যাস বৈশ্বিক অর্থনীতিতে সদস্য দেশগুলোর আপেক্ষিক অবস্থানকে প্রতিফলিত করা উচিত। একই সঙ্গে দরিদ্রতম সদস্যদের কোটাও রক্ষা করতে হবে। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।